হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 11.1 এর বা অনুপাত সমানুপাতের অধ্যায়ের থেকে। আজকে আমি তোমাদের নতুন অধ্যায় শুরু করব এবং তোমরা জানো যে আমার এই চ্যানেলে তোমাদের যত অঙ্ক 5 থেকে একদম 10 পর্যন্ত যত অঙ্ক আছে তা আমি তোমাদের সংক্ষিপ্ত আকারে বা সংক্ষিপ্ত না তো একদম আলোচনা সাপেক্ষে অঙ্কগুলো করে দেখাবো। ঠিক আছে? তো চলো আমরা অঙ্কের মধ্যে চলে যাই। আমরা 11.1 এর অঙ্কটা আগে দেখি কি আছে এখানে। দেখো 11.11 অঙ্কটি আছে হচ্ছে দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a মিটার এবং b মিটার হলে এদের ক্ষেত্রফল কত। ঠিক আছে? ক্ষেত্রফলের অনুপাত কত, অনুপাত বের করতে বলছে। ঠিক আছে? তো আগে অঙ্কটা আমরা উঠাই, তারপর অঙ্কটা করি। ঠিক আছে? 1 নাম্বার এখানে কি আছে যে দুইটি বর্গের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a এবং b। তাহলে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এটা কি ধরতেছি, ঠিক আছে, a। এবং দ্বিতীয় নাম্বারটারও কি বলছে এখানে, যথাক্রমে বলছে, দেখছো? তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রটির বাহুর কি? দ্বিতীয়টির বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? b মিটার। ঠিক আছে, b মিটার। তো লিখলাম। এখন এই দুটার অনুপাত নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এখন অনুপাত নির্ণয় করতে বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। ঠিক আছে, ক্ষেত্রফলের অনুপাত। এখন আমরা জানি যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান a স্কয়ার। এই ধরো একটা বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, তাহলে একটার বাহুর সকল বাহু সমান, যেহেতু বর্গক্ষেত্র, এই একটা a, এই একটা b। তাহলে এই দুইটার অনুপাত দ্বয় আমরা জানি ক্ষেত্রফল সমান সমান a স্কয়ার, অনুপাত যেহেতু বলছে b স্কয়ার। এই না উত্তর। ক্ষেত্রফল হচ্ছে প্রত্যেকটা বাহুর, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের একটা সূত্রই আছে, যেখানে বর্গক্ষেত্রের বাহুর ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। তো যেহেতু দুইটা বর্গক্ষেত্রে আলাদা আলাদা বাহু, তো এই দুইটার অনুপাত হচ্ছে a স্কয়ার অনুপাত b স্কয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক নাম্বার। খ নাম্বারের মধ্যে কি আছে আমরা দেখি, বা 2 নাম্বার অঙ্কের মধ্যে কি আছে। 2 নম্বর অঙ্কের মধ্যে আমরা দেখতে পাই যে একটি বৃত্তের ক্ষেত্রফল, কি বলছে এখানে, বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ঠিক আছে, এদের পরিসীমার অনুপাত নির্ণয় করতে বলছে। ঠিক আছে, পরিসীমার অনুপাত নির্ণয় করতে বলছে। এখন আমরা অঙ্কটাকে ধরি বা লিখতে পারি যে এইভাবে ধরি। ঠিক আছে, এখানে যেহেতু আমাদের ব্যাসার্ধ দরকার হবে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? আর ধরতে পারি। ঠিক আছে, ব্যাসার্ধ সমান সমান আর। এবং আরেকটা আমাদের দরকার হবে, যেহেতু বৃত্তের ক্ষেত্রফল ও বর্গ, তাহলে বর্গের ক্ষেত্রফল কি? বর্গের বাহু। এখানে বর্গের বাহু লিখি, তাহলে ভালো হয়। বর্গের বাহু সমান সমান a। ঠিক আছে, বর্গের বাহু a লিখলাম। তাহলে এবার আমাদের ক্ষেত্রফলের অনুপাত আগে বের করি। তাহলে ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল আগে। তা আমরা জানি সাধারণত বৃত্তের ক্ষেত্রফল সমান সমান কি? পাই আর স্কয়ার। এটা কি বলছে? সমান সমান কি? আমরা জানি ইসের ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? a স্কয়ার। এখন এটা বাদ দিয়ে করতে পারি, যেহেতু আমরা ডাইরেক্ট অঙ্কের মধ্যে চলে গেছি, এখানে কোনো
লিখা লাগতো যে এখানে আর কিসের মান এরকম লেখা যেত। কিন্তু আমরা তোমাদের সঠিকভাবে বলতেছি যে এটি ক্ষেত্রফল হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার এবং বর্গের ক্ষেত্রফল সমান সমান এ স্কোয়ার, এটা সমান। তাহলে এখন যেহেতু আমাদের বাহুর মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা লিখতে পারি যে আর স্কোয়ার সমান সমান উপরে কি এ স্কোয়ারের এ স্কোয়ার, এটা গুণ আকারে আছে, তাই সেই কারণে এটা কি হবে নিচে হয়ে পাই নিচে চলে আসবে, ভাগ আকারে আসবে। ঠিক আছে? বা এখন যদি এখানে বাহু নির্ণয় করতে বলছে, তাই সেই কারণে আমরা এটারেও এ স্কোয়ারটাকেও নিচে নিয়ে আসতে পারি, যেহেতু গুণ আকার আছে। তাহলে যদি ভাগ করি তাহলে এ স্কোয়ার নিচে চলে আসে, সমান সমানে উপরে যেহেতু আর কিছু রইল না, তাহলে উপরে অন নিচে পাই। ঠিক আছে? তারপর এখানে আমরা আরও একটু সাজায় লিখতে পারি আর বাই এ উপরে তার হোল স্কোয়ার সমান সমান 1/পাই। ঠিক আছে? এটা লেখা যায়। এবার আমরা সাধারণত এখানে তো স্কোয়ার দরকার নাই, এই স্কোয়ারটা উঠাতে হলে আমরা কি করব, আর বাই এ সমান সমান ওই পাশে স্কোয়ার উঠে স্কোয়ার দিয়ে ওদিকে নিয়ে গেলে কি হবে, উপরে রুট হবে 1/পাই। ঠিক আছে? এই স্কোয়ার উঠাতে হলে এই পাশে রুট নিয়ে আসছি। ঠিক আছে? এবার আমরা আর এর মানটা দিয়ে এখানে অঙ্কটা করি, এখানেই করি। এবার আমাদের কি বের করতে হবে, যে এটা বের করেছি কেবল একটি বৃত্তের ক্ষেত্রফল ও বর্গের ক্ষেত্রফলের সমান রয়েছে। এবার বের করব যে এদের পরিসীমার অনুপাত। তাই এদের পরিসীমার অনুপাতটা কি আছে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা জানি যে পরিসীমার অনুপাত কি, পরিসীমা ঠিক আছে? তাহলে পরিসীমার সূত্র কি, আমরা সবাই জানি যে পরিসীমার সূত্র হচ্ছে বৃত্তের পরিসীমা হচ্ছে 2πr আর বর্গের পরিসীমা হচ্ছে 4a। 2πr = 4a। ঠিক আছে? তাহলে পরিসীমা কিসের পরিসীমা, একটা হলো বৃত্তের পরিসীমা আর একটা হচ্ছে বর্গের পরিসীমা 4a। ঠিক আছে? সমান সমান 2πr নিচে কি 4a, আমরা জানি যে এটা সমান সমান ভাগ। ঠিক আছে? এখন যদি এটা কাটাকাটি করি, 2 1 2, 2 2 4, তো উপরে থাকলো কি π/r নিচে 2a। ঠিক আছে? তাহলে এইটার আবার একটু সুন্দর করে লেখার ক্ষেত্রে আমরা যদি এইটাকে এরকম লিখতে পারি, আলাদা করতে পারি, π/2 পাশে r/a লেখা যায়। তো এইটাকে আমরা একটু ভাঙায় লিখছি। ঠিক আছে? এখন আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে আমরা কি পেয়েছিলাম, r/a সমান সমান π/2, r/a সমান সমান কি পেয়েছিলাম এখানে, এই যে দেখো r/a সমান সমান পেয়েছিলাম √1/x, এই 1/পাই। ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতে পারি √1/পাই। ঠিক আছে? এখন এখানে আমরা একটু ছোট করি যে π/2, এখানে 1টারে যদি রুট দিই তাহলে তো 1ই হয় না, এই 1 নিচে পাই, এটার উপরে রুট আছে। ঠিক আছে? তা 1/পাই। এখন এটাকে আমরা কি করতে পারি, যে উপরে থাকলো পাই আর নিচে থাকলো হচ্ছে 2√পাই, সরি 2√পাই। ঠিক আছে? এটা থাকলো। এখন খেয়াল করতে হবে যে এখানে মনে রাখতে হবে যে এইখানে যে নিচে কি আছে, উপরে আছে কি, যে নিচে আছে √পাই আর উপরে আছে কোনো খালি শুধু পাই আছে, এখানে কোনো রুট নাই। তাহলে আমরা সাধারণত জানি যে দুইটা রুট মানি একটি সমান সংখ্যক। ঠিক আছে? √পাই মানে দুইটা রুট দিয়ে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যায়। তাহলে এইটা যেহেতু ফাঁকা আছে, তো এইটাকে আমরা দুইটা পাই দিয়ে দিতে পারি আর নিচে কি 2√পাই।
ঠিক আছে? তো এই পাইয়ে কাটা সমান সমান উত্তর কি? উপরে রুট পাই নিচে 2। এটাই হচ্ছে আমাদের তাদের অনুপাতের দুইটার অনুপাত। ঠিক আছে? এবার আমরা ৩ নম্বর অঙ্কটা যদি দেখি, তাহলে আমরা যদি এখন বৃত্ত বর্গের অনুপাত এখানে বলা হয় নাই যে এখানে যদি বৃত্ত বর্গের অনুপাত পাই তাহলে কি হচ্ছে? সুতরাং বৃত্ত ও বর্গের অনুপাত কত? যে দুইটা আছে রুট পাই ইসটু 2। এটা হচ্ছে ওই দুইটার অনুপাত। ঠিক আছে? তো এবার আমরা ৩ নম্বরে যাই। ৩ নম্বরে দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত। দুইটি সংখ্যার অনুপাত 3:4, এদের লসাগু 180। দুইটি সংখ্যা সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে। ঠিক আছে? তাহলে ধরি সংখ্যাটি কি যা ধরতে পারো? ধরি সংখ্যাটি x। ঠিক আছে? তাহলে দুইটি সংখ্যা কি আছে অনুপাত? তাহলে সংখ্যা দুটি কি হয়? তাহলে সংখ্যা দুটি কি লেখা যায় হচ্ছে কি আছে? 3x ও 4x। ঠিক আছে? সংখ্যা দুইটি হলো 3x ও 4x। ঠিক আছে? তাহলে 3x 4x যখন আছে তখন তাহলে এখন কি করতে হবে? দুইটার যে এদের লসাগু দেওয়া আছে 180। তাহলে সংখ্যা দুটি লসাগু সুতরাং লিখি, সুতরাং সংখ্যা দুটির লসাগু সমান সমান 3x গুণ 4x সমান সমান কত? 3×4 12x। তাহলে কি আছে? প্রশ্ন মতে বা শর্ত মতে লিখতে পারি, প্রশ্ন মতে কত? 12x সমান সমান কত জানি? 180। এখন এটা গুণাকার আছে তাহলে বা x সমান সমান 180/12। তাহলে সুতরাং x সমান সমান কত হয়? x সমান সমান 15। ঠিক আছে? তাহলে সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে, দুইটি অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম সংখ্যাটি লিখতে পারি সংখ্যাটি কত? যেহেতু 3x মনে আছে, 3x সমান সমান 3x এর মান কত? 15। 3×15 45। ঠিক আছে? আবার দ্বিতীয় সংখ্যাটি কত হয়? 4x। তাহলে কত হয়? 4 গুণ 15 4 15 60। ঠিক আছে? এখন এইটাই তাহলে কি সংখ্যা দুটি? তাহলে সুতরাং সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে, যেহেতু সংখ্যা দুটি 45 ও 60। ঠিক আছে? এই ছিল আমাদের 3 নম্বর অঙ্ক। এবার আমরা 4 নম্বর অঙ্ক যদি দেখি, আমরা 4 নম্বরের মধ্যে দেখতে পাই যে প্রশ্নে যে একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত 1:4। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরা প্রকাশ করো। এটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে কিন্তু নির্দিষ্ট কোনো দেওয়া হয় নাই যে শিক্ষার্থী বা কারা। ঠিক আছে? তাহলে অনুপাতদ্বয়ে ধরি। ঠিক আছে? ধরি
অনুপাতদ্বয় সমান সমান এক্স। তাহলে কি বলছে যে তোমাদের ক্লাস দেখা অনুপস্থিতি ও উপস্থিতি শিক্ষার্থীর অনুপাত 1:4। তাহলে অনুপস্থিত ও উপস্থিত লিখি অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত কি দাঁড়ায়? 1-এর সাথে যদি এক্স গুণ দেই এক্স, আর 4-এর সাথে যদি এক্স গুণ দেই 4x। ঠিক আছে, লেখা যায়। তাহলে মোট শিক্ষার্থী কি দাঁড়ায়? সুতরাং মোট শিক্ষার্থী x প্লাস 4x সমান সমান 5x। ঠিক আছে, এখন আমাদের প্রশ্নটা হচ্ছে যে এখানে নির্ণয় করতে বলছে কি? এখানে নির্ণয় করতে হচ্ছে যে অনুপস্থিতি শিক্ষার্থীর অনুপাত নির্ণয় করতে বলছে। এখানে কিন্তু উপস্থিত শিক্ষার্থীর কথা বলে নাই। ঠিক আছে, এখানে বলেছে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে অনুপস্থিত শিক্ষার্থীদের সংখ্যা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা শতকরায় প্রকাশ করতে বলছে। ঠিক আছে, লেখা যায় এখানে অনুপস্থিত শিক্ষার সংখ্যা কত জানো? এক্স। ঠিক আছে, আর মোট শিক্ষার্থী কত? 5x, আর গুণ দেব আমরা যেহেতু শতকরা প্রকাশ করতে বলছে, তাহলে 100। ঠিক আছে, এখন এটাকে আমরা যদি 100 দিয়ে এক্সের সাথে গুণ করি তাহলে কত হয়? 100x, আর নিচে 5x। তাহলে 5-20 কেন 100x। তাহলে কত পার্সেন্ট? 20%। তাহলে সুতরাং অনুপস্থিতি কত? সুতরাং অনুপস্থিত কত? শিক্ষার্থী সংখ্যা 20%। 20% না? হ্যাঁ, 20%। এখানে এক্সের তো কোনো দরকার নেই। ঠিক আছে, এবার আমরা কয় নাম্বার? 5 নাম্বার অঙ্কটার দিকে একবার দেখি। 5 নাম্বার অঙ্কটা কিভাবে আছে। 4 নাম্বার অঙ্কটার মধ্যে আমরা 5 নাম্বার অঙ্কটার মধ্যে আমরা দেখতে পাই যে একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, এখানে কি বলছে? বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে এটা কিন্তু অনুপাত নির্ণয় করতে বলছে, এটা কিন্তু দাম নির্ণয় করতে বলেনি। আমি বারবার বলতেছি, এটার অনুপাত নির্ণয় করতে বলছে। ঠিক আছে, মনে রেখো। তাহলে এখানে কি যে একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতি বিক্রয় করে, কিন্তু এখানে কি ক্রয় মূল্য দেওয়া আছে? না, দেওয়া নেই। তাহলে ধরি ক্রয় মূল্য $100। $100। এখন আমরা জানি কি যে ক্রয় ক্ষতি যদি ক্ষতি বলে তাহলে কি করতে হয়? 100 থেকে বিয়োগ হয়। তোমরা তো লাভ ক্ষতিতে করছো। ঠিক আছে,
তাহলে কি 28% ক্ষতিতে বিক্রয় মূল্য লিখতে পারি 28% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হয় 100 বিয়োগ কত 28 সমান সমান কত হয় 72 টাকা বা পার্সেন্ট, এটা হলো পার্সেন্ট। ও এখানে আবার একটা ভুল করে বলছি, সরি, পাটিগণিত করতে করতে কেমন যেন বাংলা চলে আসে, ঠিক আছে। তো এখানে ইংরেজিতে অন হবে, ঠিক আছে, এটা কাটলাম না, তোমরা বুঝে নিও, ঠিক আছে। তাহলে কত হলো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত হলো, না ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত, সুতরাং ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য, ঠিক আছে। সমান সমান কত লিখতে পারি, যে ক্রয় মূল্য কত, আচ্ছা এখানে প্রশ্নটা কি বলছে, যে এখানে আগে কি বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করতে বলছে, তাই সরি এখানে আগে বিক্রয় মূল্য হবে তারপর ক্রয় মূল্য হবে, ঠিক আছে। এখানে একটু মিস্টেক হয়েছে, যেহেতু প্রশ্নে আগে দেওয়া আছে যে বিক্রয় মূল্যের আগে, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য, ঠিক আছে, ক্রয় মূল্য। তা বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত আছে, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে 72 মানে 72 আর ইস টু ক্রয় মূল্য কত 100। তাই এই দুইটার অনুপাত নির্ণয় করতে বলছেন। অনুপাত মানে এটা তো কাটা যায়, কাটাকাটি যায় না, এখানে যদি 4 দ্বারা কাটি 4 20 কেন 4 25 100, ঠিক আছে, 4 25 100 আর 4 18 72, তাহলে 18:25 দেখা যায় কি দ্বারা, এখানে 4 দ্বারা ভাগ করছি, উভয়ে এই দুটার মধ্যে 4 দিয়ে ভাগ করছি, যতভাবেই কাটো এটা সমান সংখ্যকভাবে তো কাটতে হবে। তাহলে অনুপাত দেওয়া কত 18:25, এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার 6 নাম্বার কি আছে একটু লক্ষ্য করি। 6 নাম্বার অঙ্কটা আমরা সাধারণত দেখতে পাই যে, যদি একটু বইটা দেখি তাহলে দেখতে পাই যে এখানে দেওয়া আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, ঠিক আছে। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল কত 5:, মানে 5:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে, এটা নির্ণয় করতে বলছে। একটু ক্রিটিক্যাল, ঠিক আছে। এখানে দেখা যায় যে পিতা ও পুত্রের বর্তমান কোনো বয়স নেই, ঠিক আছে। এখানে অনেকগুলা সমাধান বা অনেকগুলো সমীকরণ আছে যেগুলো ধাপে ধাপে করতে হবে। তাহলে আমরা দেখতে পাই এখানে কিছু দেওয়া নাই, ধরি তাহলে, ঠিক আছে। ধরি পিতা ও পুত্রের অনুপাত A:B, বা দুইটা ধরতে পারে, ঠিক আছে। A:B, পিতারটা হলো A, পুত্রেরটা হলো B, ঠিক আছে। এখন এখানে কি বলছে দেখেন, যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত 70 বছর। তাই সমষ্টি কি আমরা জানি, সমষ্টি মানে যোগ, তাহলে সমষ্টি কি হয় A প্লাস B সমান সমান 70, ঠিক আছে। একটা 1 নং পেয়ে গেছি, ঠিক আছে, এটা হচ্ছে 1 নং। আবার আমরা একটা জিনিস দেখতে পাই, আরেকটা শর্ত, যে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2, তাহলে 7 বছর পর, তাহলে 7 বছর পর হলে কি হবে, যে 7 বছর পূর্বে, সরি এখানে 7 বছর পূর্বে, তাহলে কি হয় A-7, ঠিক আছে, ইস টু B-7, যেহেতু 7 বছর পূর্বে, তাহলে দুইটার থেকেই বিয়োগ, সমান সমান অনুপাত দেয় কত হয়, অনুপাত দেয় হচ্ছে যে 5:5:2, ঠিক আছে, যে 5:2 হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি 5:2, ঠিক আছে।
এখন এটা আমরা সাধারণত আমি প্রথম থেকে বলতেছি, বা না দেখে থাকলে দেখে নেবেন আমার ক্লাসটা, যে এইখানে এই রাশিটি, এই অনুপাতটার রাশি মানেই হচ্ছে ভাগ। তাহলে লিখতে পারি যে বা a-7 b-7 সমান সমান এই পাশে 5, এটা অনুপাত ভাগ হয়ে যাবে 2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নং। ঠিক আছে, এবার 2 নং হতে পাই, বা 2 নং থেকে পাই, এটা আমরা লিখতে পারি যে a-7 b-7 সমান সমান 5/2। এখন এখান থেকে আমরা স্থানান্তর করব, এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করব, যেটা কিনা আমরা একত্রীকরণ বলি। তো একত্রীকরণ করতে হলে কি করতে হবে, যে পরিবর্তন করতে হবে যে এটার সাথে, মানে এক জায়গায় স্থানান্তর বলে যেটাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করা। সাধারণত এটা কোনাকুনি পরিবর্তন করাটাই বেশি গ্রহণযোগ্যতা। ঠিক আছে, তাহলে পরিবর্তন একান্তকরণ করলে কি হয়, a-7 নিচে কি 5 সমান সমান, আর এই পাশে দাঁড়ায় হচ্ছে b-7/2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একত্রীকরণ। তাহলে একত্রীকরণ করে এটাকে আমরা এই পাশ থেকে এই পাশে নিয়ে এসেছি। ঠিক আছে, এখন বা এখানে কি হয় 5 আর, তো এটাকে একত্রীকরণ করার পর এটাকে স্থানান্তর করতে গেলে 5 আর 2 কত হয়, 7 যোগ করলে। ঠিক আছে, আর এখানে দাঁড়ায় হচ্ছে a-7 প্লাস b-7, বা এটাকে আমরা যেহেতু এ একটু সাজিয়ে লিখি, প্লাস বি, আর এখানে কি আছে -7 সমান সমান -14। ঠিক আছে, নিচে কি 7, বা আমরা এখানে 1 নং রাশি থেকে কি পেয়েছিলাম, a প্লাস b সমান সমান 70 বা 70। ঠিক আছে, তাহলে 70 -40 নিচে কত 7, বা 70 থেকে 14 বিয়োগ দিলে কত থাকে, 56, 56 নিচে কত 7। তাহলে এটা যদি কাটাকাটি করি, 7 × 7 7 × 56, তাহলে কত বের হয় 8। ঠিক আছে, এইবার আমরা দেখি যে 2 নংয়ে কি পেয়েছিলাম। 2 নংয়ে আমরা একত্রীকরণ করে পেয়েছিলাম যে এইখান থেকে, ঠিক আছে, a-7/5 b-7/2, এখানে আমরা এই 8 বসালেই যে এই দুটার অনুপাতটায় মান বার করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাই, যে 1 নাম্বার যেটা 1 নং শর্ত, 1 নং থেকে পাই a-7/5 সমান সমান 8। ঠিক আছে, বা a-7, এটা কি হবে 5 × 40 আর গুণ। ঠিক আছে, বা এ এখানে থাকবে, ওই পাশে চলে গেলে কি হবে 40 মাইনাস আছে হয়ে যাবে +7, বা এ সমান সমান 47। ঠিক আছে, এটা পেয়েছি। এবার আবার ওইটার মান বসাবো। ওইটার মান কি আছে, যেটা কিনা আমাদের এর মান কি পিতার বয়স, এবং পুত্রের বয়স কি আছে, আবার সেম নিয়ম। পুত্রের বয়সটা আমরা নির্ণয় করি b-7 বা কত 2 সমান সমান 8, বা b-7 সমান সমান 8 × 2 = 16, বা b সমান সমান 16 প্লাস আছে হয়ে যাবে -7, বা b সমান সমান কত হয়, ও সরি, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে 16 আর 7 কত, 16 আর 7 23, 23। তাহলে এর মান হচ্ছে পিতার মান এবং পুত্রের মান হচ্ছে b। এখন এখানে আমাদের কি বলছে, আরেকটু আছে যে 5 বছর পর পিতা ও পুত্রের বয়স কত হবে। তাহলে যেহেতু 5 বছর পর, তাহলে তো এখানে কোনো নাই, এখানে তাহলে কি হবে, ডাইরেক্ট যোগ হবে। তাহলে 5 বছর পর, ধরো ওই পেজটা উল্টিয়ে নেই,
তো এখানে লিখতে পারি সুতরাং 5 বছর পর 5 বছর পর পিতা ও পুত্রের বয়স হয় কি a প্লাস 5 b প্লাস 5, যেহেতু 5 বছর পর দুজনের বয়স তো একই হবে, তাই না? 5 বছর পর, তাহলে সমান সমান কি দাঁড়ালো? আমরা a সমান সমান কত পেয়েছিলাম যেন? a সমান সমান পেয়েছিলাম আমরা হচ্ছে 47 প্লাস 5 আর এখানে 23 প্লাস 5, তাহলে যোগ করলে কত হয়? 52 আর এখানে নিচে হয় কত? 28। তাহলে তাদের অনুপাত 52:28, এই হচ্ছে তাদের অনুপাতদ্বয়। ঠিক আছে, তো এই ছিল আমাদের 1 থেকে 6 পর্যন্ত। আচ্ছা, এখানে তো আরেকটু কাটাকাটি যেতে পারে, আরেকটু ছোট করা যায় না? এখানে যদি 2 দিয়ে কাটি তাহলে তো আরও ছোট যায়। দেখাই যে 14 দুগুণী 28, 26 দুগুণী 52, 7 দুগুণা 14, 13 দুগুণী 26, তাহলে কত হয়? উপরে 13, নিচে 7, তাহলে এই দুইটি অনুপাতদ্বয়, সুতরাং তাদের অনুপাতদ্বয় কত? তাহলে তাদের অনুপাত হচ্ছে কি 13:7, অর্থাৎ পিতার বয়স 13 বছর এবং পুত্রের বয়স 7 বছর। ঠিক আছে, এই ছিল আমাদের সকল অঙ্কগুলো, মানে 1 থেকে 6 অঙ্ক, এবং সময় বেশি হয়ে যাওয়ার কারণে এক ক্লাসে সব অঙ্কগুলো দিতে পারলাম না। তো বাকি ক্লাসে সবগুলো দেওয়ার চেষ্টা করব, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে এবং আসসালামু আলাইকুম।